আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের সাপ্তাহিক আয়োজন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি গোলাম কাদির রবু। আজ আমরা আলোচনা করব দেশের স্বাস্থ্য খাত এবং জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতের বরাদ্দ, গুরুত্ব এবং তার নানা দিক নিয়ে। আমাদের সাথে আছেন আলোক হেলথ কেয়ার এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ লোকমান হোসেন। জনাব লোকমান হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায়। আপনাকে ধন্যবাদ। জি, আমরা যে সময়ে আপনার মুখোমুখি কিংবা আলোচনা আমরা করছি, ঠিক সেই সময়ে দেশের স্বাস্থ্য খাতের একটি আলোচিত ঘটনা, সেন্ট্রাল হাসপাতালের একজন রোগী এবং তার বাচ্চা মারা যাওয়ার বিষয়টি। তো আপনি নিজেও যেহেতু একটি হাসপাতালের মালিক, সেই দৃষ্টিকোণ থেকে আপনি এই বিষয়টিকে আসলে কিভাবে দেখছেন? আসলে আমি যতটুকু পেপারের মাধ্যমে এবং ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে জানলাম, ওটা এক ধরনের অ্যাক্সিডেন্ট বলা যায়। আপনি জানবেন যে পৃথিবীতে শতভাগ কেউ সাকসেস না, আমরা বলি মহান আল্লাহ তাআলাই সাকসেস। যেখানে আপনি দেখতে হবে যে সেন্ট্রাল হাসপাতাল কতটুকু সাকসেসতা নিয়ে কাজ করছে। একটা অ্যাক্সিডেন্ট ঘটছে, কী কারণে ঘটলো, কী ধরনের অভাব ছিল, কোনো অসহযোগিতা ছিল কি না। তবে এইটুকু বলতে পারি যে সেখানে তথ্য গোপন করেছে কিনা। তথ্য গোপন করাটা আসলে ঠিক না। একজন ডাক্তার সে যে সবসময় উপস্থিত থাকতে পারবে তা কিন্তু নয়। চিকিৎসা কিন্তু 24 ঘন্টা একজন ডাক্তার অ্যাভেলেবেল হইতে পারবে না। এটা দিস ইজ আওয়ার টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করতে হবে। একজন ডাক্তার সেই ডাক্তারই থাকতে হবে, তাহলে কেন? আর একটা জিনিস, সে যেহেতু নাই, তাকে আমার মনে হয় রুগীকে তথ্য গোপন করাটা ঠিক হয় না, এইটুকু আমি দেখেছি। আর একটা জিনিস, একটা ডেলিভারি কেসে যে শুধু সেন্ট্রাল হসপিটালেই মা এবং বাচ্চা মারা গেছে তা কিন্তু নয়। এ ধরনের অ্যাক্সিডেন্ট হতেই পারে যে রুগীটা কখন আসলো, তার শরীরে কী ধরনের কমপ্লিকেশন এরাইজ করছিলেন এবং বাচ্চাটা কোন অবস্থায় ছিল। এরকম একটা হাসপাতালে ইচ্ছাকৃতভাবে নিশ্চয়ই ঘটে নাই। নিশ্চয়ই রুগীর কোনো কমপ্লিকেশন ছিল যার জন্য তাকে ফিরিয়ে আনা যায় নাই। এটা নিয়ে খুব বেশি উৎসাহিত হওয়ারও কোনো সুযোগ নাই, বিচলিত হওয়ারও কোনো সুযোগ নাই। কারণ হলো এটা স্বাস্থ্য অধিদপ্তর তাদেরকে অপারেশন থিয়েটার বন্ধ করেছে বা আইসিইউ বন্ধ করেছে। আমি মনে করি না যে এটা একেবারে শতভাগ যৌক্তিক হয়েছে। হয়তোবা ওই সময়ে জনগণের সেন্টিমেন্টকে নিয়ন্ত্রণে আনার জন্য এই কাজটা করে থাকতে পারে। তবে ধরেন এই সেন্ট্রাল হাসপাতালের মতো একটা হসপিটালে এই ধরনের যে অপারগতা থাকবে, এটা আমি অন্তত বিশ্বাস করি না। এই বিষয়টা নিয়ে আলোচনা করলে আসলে পক্ষ বিপক্ষে অনেক কথাই আসবে, তো আমরা ওই আলোচনায় না যাই। তবে আমরা শুধু এতটুকু আশা করি যে ভবিষ্যতে যাতে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সেটি যাতে যারা আমরা এই ধরনের স্বাস্থ্যসেবা করি, সরকারি এবং বেসরকারি, সবারই মানুষের জীবন নিয়ে আমরা খেলা করি। মানুষকে সুস্থ করাই আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যে আমাদের তৎপর থাকতে হবে এবং অ্যালার্ট থাকতে হবে সবসময়। আমরা এবার মূল আলোচনায় ফিরে আসি। যে এই যে আমাদের মূল আলোচনা তো হচ্ছে বাজেট এবং স্বাস্থ্য খাত নিয়ে। তো এবারের যে বিগ বাজেট আমরা দেখছি, সেখানে স্বাস্থ্য খাতের যে বরাদ্দ, আমরা খেয়াল করলাম যে বরাদ্দের দিক থেকে হয়তো মানে আকারের দিক থেকে, পরিমাণের দিক থেকে বরাদ্দ বেড়েছে, কিন্তু যদি আমরা মোট বাজেটের তুলনায় দেখি, তাহলে স্বাস্থ্য খাতে কিন্তু বরাদ্দ বরং কমেছে। তো আপনি বিষয়টাকে কিভাবে দেখেন? এখানে স্বাস্থ্য আকারে অনেক বড়, 38,052 কোটি টাকা সরকার বরাদ্দ দিয়েছে। এটা একদিকে যেমন খুশির সংবাদ, কিন্তু 17 কোটি মানুষের দেশ আমাদের, সেইটা কতটুকু দিতে পেরেছে? তবে অন্যান্য বৎসরের চাইতে 0.4% কম দিয়েছে। গত বছর ছিল টোটাল বাজেটের 5.4%, আর এই বছর 5% দিয়েছে। সেই তুলনায় তো একটু কমই। আমি মনে করি সারা পৃথিবীতে বৈশ্বিক মন্দা চলছে, অন্যান্য দেশের অবস্থাও আমাদের সে নিম্নগতি। সেই হিসাবে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কিন্তু খুব বেশি অভাবে নাই। মানুষ খেয়ে পড়ে আছে, যারা খেতে পারছে না সরকার সাহায্য করছে, এবং বেসরকারি পর্যায় থেকেও আমরা পাশাপাশি কাজ করছি। এইটা হলে একটা জিনিস। আরেকটা হলো যে আমাদের 38,000 কোটি টাকা এই 17 কোটি মানুষের কতটুকু? আমি মনে করি যে উন্নত বিশ্বের তাকাইলে আমাদের কম, তবে অন্যান্য বৎসরের চাইতে খুব বেশি কম না। আমরা যদি হিসাব করে চলি, সরকারের পাশে আমরা আছি, আমাদের বেসরকারি পর্যায়ে আমরা তো জনগণের কাছ থেকে টাকা নেই, সেটা তো আমরা তাদের এফোর্টটা জনগণ আমাদেরকে দেয়। আর যেহেতু সরকারি বাজেটের এই টাকাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, এই টাকা বাড়াইতে পারলে ভালো হয়।
পাশাপাশি এই কোভিড তো স্বাস্থ্য খাতে যে একটা বাড়তি নজর দেয়া, সেই জিনিসটাও তো আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে যে শিক্ষা দিয়ে এখানে গেছে, নজর দিতে হবে। শিক্ষা দিয়ে গেছে। এই যে আমাদের যে অ্যাটেনশনটা ছিল, মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি লুক আফটার করেছেন, রাত দিন নির্দেশনা দিয়েছেন। আমরা কোভিড দেখেন, একটা কোভিড ল্যাব ছিল, সেখানে 800-র উপরে কোভিড ল্যাব হয়েছে। এটা কিন্তু মিরাকল জিনিস। এবং প্রতিটা মানুষের জন্য আপনার প্রথম থেকে 3rd ডোজ পর্যন্ত আমরা কিন্তু টিকা দিতে পেরেছি। আমাদের আইসিইউর সংখ্যা ছিল 400-500, আমরা কয়েক হাজার আইসিইউর সংখ্যা কিন্তু বেড়েছে। অতএব সেইখানে আমাদের লোকবল আরও লাগবে। আমাদের বেসরকারি স্বাস্থ্য, সরকারি সকল জায়গায় তো লোকবলের অভাব আছে। আপনি দেখেন, একজন ডাক্তার রুগী দেখার কথা 30-40 জন তার 8 ঘন্টায়। এখন সরকারি জায়গায়ও একটু ভিড়, যার কারণে 60-70-100টা রুগী দেখতে হয়। আমাদের বেসরকারি জায়গায়ও যে আমরা খুব সিস্টেমেটিক চলতেছি তা কিন্তু নয়। আমরা সেই WHO-র যে গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী আমরা এখনো চলতে পারি না। আমার একটা জিজ্ঞাসা, আপনি আপনার অভিজ্ঞতার আলোকে যদি বলতেন, এই যে আমাদের যে বাজেটে বরাদ্দ, সেটি টাকার দিক থেকে খুব বেশি নয়, বা বেশি না হলেও যাই বরাদ্দ হয় সেইটুকুই আমরা খরচ করতে পারি না কেন? আমাদের তো অনেক গ্যাপ আছে, বা যেমন জনসংখ্যার অনুপাতে আমাদের ডাক্তারের সংখ্যা কম, আমাদের আদার্স ফেসিলিটিস কম, এমনকি বিভিন্ন জেলায় জেলায় যে অসংক্রামক যে বিশেষায়িত হাসপাতাল, সেটিও আমাদের খুব বেশি নাই। তারপরও কেন আমরা এটা পারি না? এখানে আমি একটা কথা বলবো যে আপনার এই যে বাজেটটা তো খরচ হবে আপনি কাজ করলে। যেমন মনে করেন যে জনগণকে অ্যাওয়ারনেস করব, সেখানে যথেষ্ট লোকবল থাকতে হবে, তারা কাজ করতে হবে। তাহলে বিভিন্ন সেক্টর, বিভিন্ন ডিপার্টমেন্টে যে খরচটা হবে, সেখানে কিছু কনভেন্স যাবে, কিছু ট্রেনারের খরচ যাবে, ইলেকট্রিসিটি যাবে, অনেক কিছু। সেরকমভাবে আমাদের এখন যে বাজেটটা হয়েছে, আমরা অবকাঠামোগত উন্নয়নে কতটুকু দিব, সেই উন্নয়নগুলা ডিমার্কেশন করা আছে কিনা, ফাইনাল করা আছে কিনা। আমরা হসপিটাল করতে যে মেশিনারিজ কিনবো, সেগুলা ফাইনাল করা আছে কিনা, লোকবলগুলা নিয়োগ করা আছে কিনা, সমস্ত কিছু দেখলে দেখা যায় যে আমাদের যে ম্যানেজমেন্টের যথেষ্ট লোকবল নাই। অদক্ষ সেটা কিন্তু না, অদক্ষতা হলে তো আমরা মহামারী করোনার সময় তো কোটি কোটি মানুষ হারাই ফেলতাম। কিন্তু সেটা অদক্ষ বলা যাবে না, বলতে হবে যে স্বল্পতা রয়েছে, আমাদের লোকবলের স্বল্পতা রয়েছে, আমাদের অবকাঠামোর স্বল্পতা রয়েছে, আমাদের হসপিটালের স্বল্পতা রয়েছে। আপনি জেনে খুশি হবেন যে 5 থেকে 6 হাজার বা 8 হাজার মানুষ প্রতিদিন পার্শ্ববর্তী দেশগুলোতে চিকিৎসার জন্য যাচ্ছে। এটা কেন যাচ্ছে? আমাদের দেশে ভিড়, সেইখানে আমরা সন্তুষ্টি অর্জন করতে পারছি না। আমাদের ব্যবহারের মাধ্যমে একটা রুগী যে কয় মিনিটে দেখা লাগবে, ডাক্তাররা ওই কয় মিনিটে দেখছে না। যাদের প্র্যাকটিস ভালো, তারা হয়তো 4-5 মিনিটের মধ্যে একটা রুগী দেখতেছে। WHO ওখানে কোন গাইডলাইন দিয়েছে, কয় মিনিটে একটা রুগী দেখতে বলেছে। সেইভাবে যদি আমরা খেয়াল করি, আমাদের লোকবলের সংখ্যা কম, আপনার সকল জায়গাতেই কম। আমরা এই ব্যাপারে আপনার আরও কথা শুনবো, তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, আপনারা দেখছেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠান। আজ আমরা আলোচনা করছি জাতীয় বাজেট এবং স্বাস্থ্য খাতের নানা দিক নিয়ে। তো আমরা এ ব্যাপারে আরও কথা শুনবো বিরতির পরে। আপনারা একটু আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরছি একটু পরেই। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক অনুষ্ঠানে। আজ আমরা আলোচনা করছি জাতীয় বাজেট এবং স্বাস্থ্য খাতের নানা দিক নিয়ে। আমাদের সাথে আছেন আলোক হেলথ কেয়ার এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব লোকমান হোসেন। জি লোকমান হোসেন, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম, এই যে আপনি বলছিলেন যে এখনও বাংলাদেশের অনেক মানুষ চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশসহ বিভিন্ন দেশে যায় এবং হিউজ টাকা খরচ হয়ে যাচ্ছে। তো আমরা সেটি আসলে কিভাবে কমাতে পারি? এখানে ধন্যবাদ আপনাকে, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। যে আমরা আপনাদের ইলেকট্রিক মিডিয়া, পেপার মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে সারা বছরে আমাদের 30 থেকে 50 হাজার কোটি টাকা পার্শ্ববর্তী দেশগুলা বা উন্নত দেশগুলোতে যাচ্ছে। এটা কেন? একটা হলো আমাদের যথেষ্ট সংখ্যক
হসপিটালের অভাব রয়েছে, যথেষ্ট সংখ্যক বিশেষজ্ঞ ডাক্তারের অভাব রয়েছে, আর তার পাশাপাশি তাদের সাথে যে সাপোর্টিং স্টাফগুলা, সাপোর্টিং অ্যারেঞ্জমেন্টগুলো কম আছে। আপনি জেনে খুশি হবেন যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এগোচ্ছে, কিন্তু সেটা কি বলবো যে খুব দ্রুত গতিতে না, এটা স্লো অ্যান্ড স্টেডি আকারে আগাচ্ছে। আমাদের 14,000-এর উপরে কমিউনিটি ক্লিনিক আছে। ইতিমধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদে এটা কিন্তু একটা সুনামের সহিত এটা গৃহীত হয়েছে যে কমিউনিটি ক্লিনিকে প্রান্তিক লেভেলের যে মানুষদেরকে চিকিৎসার আওতায় নিয়ে আসার জন্য। এটা প্রশংসিত হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এটা নিয়ে আগাচ্ছে। ইতিমধ্যে আমরা পেপার মিডিয়ার মাধ্যমে যতটুকু জানতে পারছি যে এই কমিউনিটি ক্লিনিকগুলোতে বিনামূল্যে ডায়াবেটিক টেস্টের ব্যবস্থা রাখতে বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী, এবং ইনসুলিনের ব্যবস্থা করতে বলেছেন যে প্রান্তিক লেভেলের মানুষগুলো যেন বিনামূল্যে ইনসুলিন পায়। আরেকটা জিনিস হলো যারা উচ্চ রক্তচাপের রোগীগণ আছে তাদেরকে নির্ণয় করতে বলেছেন। আপনি যে কথা বললেন কিছুক্ষণ আগে, সেটা সূত্র ধরেই আমি বলি। আপনি বললেন যে আমাদের এখানে বিভিন্ন সীমাবদ্ধতা আছে, এই জন্য মানুষ চিকিৎসার জন্য পার্শ্ববর্তী দেশে যাচ্ছে। কিন্তু আমরা যদি খরচটা কম্পেয়ার করি তাহলে কিন্তু সেখানে খুব বেশি কিন্তু হচ্ছে না। খরচটা কিন্তু আবার কাছাকাছি লেভেলে, কিংবা বিদেশেও যে টাকা খরচ হচ্ছে বাংলাদেশেও কিন্তু একই রকম টাকায় প্রায় খরচ হচ্ছে, বা কখনো কখনো বেশি খরচ হচ্ছে বলেও আমরা বিভিন্ন সময় অভিযোগ পাই। তো সে ব্যাপারে আপনি কি বলবেন? এইটা আমি অবশ্যই শতভাগ একমত হব না। কেননা আপনি দেখেন, আমরা যদি একটা কম্পেয়ার করি, কিডনি ট্রান্সপ্লান্ট, আমাদের দেশে কিডনি ট্রান্সপ্লান্টের যে নিয়ম কানুনগুলো আছে এটা সংশোধন করা উচিত, তাহলে আমাদের কিডনি সেন্টারগুলো গড়ে উঠবে। আপনি দেখেন আমাদের দেশে 3-4 লাখ টাকার মধ্যে 2 থেকে 4 লাখ 5 লাখ টাকার মধ্যে কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে। আমাদের বাইপাস সার্জারি, আমরা যেটা ওপেন হার্ট বলি, সেটা কিন্তু 2 লাখ থেকে 5 লাখ টাকার মধ্যে হচ্ছে। আপনি একটা রোগীও বের করতে পারবেন না যে পার্শ্ববর্তী দেশগুলোতে গিয়ে, বা ইন্ডিয়া বলেন, থাইল্যান্ড বলেন, সিঙ্গাপুর গেলেন, কেউ 20 লাখ টাকার নিচে আসতে পারছে। আপনার এখানে আনুষঙ্গিক খরচ বেশি আছে। যেমন ইন্ডিয়ার যে কোনো ভালো একটা হাসপাতালে যদি আপনি বাইপাস সার্জারি করতে যান, $5,000 থেকে $7,000 জমা দিতে হয়, অথবা 5 লাখ থেকে 7 লাখ রুপি জমা দিতে হয়। তারপরে তার দীর্ঘদিন থাকতে হয়, তার সাথে অ্যাটেন্ডেন্স যেতে হয়, তারপরে দীর্ঘদিন তাকে বাসা ভাড়া দিয়ে থাকতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু 4 গুণ খরচ হয়ে যায়। অতএব আমাদের দেশে কম্পেয়ার করার সময় ওইটা হিসেবে আনা হচ্ছে না, ওইটা আনা হচ্ছে না। আরেকটা জিনিস হলো, কোনোভাবেই আমাদের বাংলাদেশের কোনো প্রতিষ্ঠানে চার্জ বেশি না। হ্যাঁ, আমাদের এখানে কোনটা আছে, আমরা সময় কম দেই রুগীকে, কাউন্সিলর নাই, সরকারিতে নাই, বেসরকারিতেও নাই। আমি আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই, সরকারি ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে যে হসপিটালের গ্রেড করে দেওয়া, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, তাহলে এখানে কিন্তু হবে। আমাদের গ্রেড 1-এ কি অ্যারেঞ্জমেন্ট আছে আমরা যদি এটা টানায় রাখি, কিন্তু সেক্ষেত্রে স্বচ্ছতাটা তো একটু ইম্পর্টেন্ট হয়ে যাবে। স্বচ্ছতাতে একদিনে আসবে না। আমরা দেখলাম যে আলোক হাসপাতাল তো মাতৃ এবং শিশু একটা আলাদা মাতৃমৃত্যুর হার এবং শিশু মৃত্যুর হার 0। আমাদের হয়তো মাসে আলাদা তো আরেকটা ইউনিট মনে হয় আপনারা শীঘ্রই উদ্বোধন করবেন। আমরা মাদার মা এবং শিশু চাইল্ড কেয়ার, এখানে 3টা জিনিস থাকবে। এখানে কি কি সুযোগ সুবিধা? এখানে থাকবে যাদের নর্মাল ডেলিভারি করতে চায় তারা নর্মাল ডেলিভারি সেকশন করব। আরেকটা হলো আমরা আইভিএফ সেন্টার করব। আমরা লক্ষ্য করছি যে প্রায় বৃহৎ একটা অংশ, 18-20% দম্পতি বাচ্চা পাচ্ছে না। আমরা মনে করি যে আমরা যদি তাদেরকে আমাদের আওতায় নিয়ে এসে ইসলামী কায়দায় 100% দম্পতিকে বাচ্চা দেওয়া যাবে। আরেকটা হলো এই যে শিশু মৃত্যুর হার আমাদের এই আলোক হসপিটালে যদি ধরেন 150 সিজারিয়ান অপারেশন হয় প্রতি মাসে, আমাদের ওইখান থেকে কিন্তু এখন 2-3টা রুগী ছেড়ে দিতে হচ্ছে, যেহেতু আমরা এনআইসিউ নাই। যখন এনআইসিউ থাকবে এই 3টা মাকে কিন্তু আমাদের ছাড়তে হবে না। অর্থাৎ এই যে মাতৃমৃত্যুর সংখ্যা কমেছে, শিশু মৃত্যুর সংখ্যা কমে নাই, এটার কারণ হইল যেখানে এনআইসিউ নাই, যেখানে এনআইসিউ ফ্যাসিলিটিসটা নাই, সেখানে এই সমস্ত বাচ্চাদেরকে সিজার করা, মায়েদেরকে সিজার করা ঠিক হবে না। অতএব উপযুক্ত জায়গায় যদি আমরা সবই যে আলোক পারবে তা তো না। এইখানে বলা যায় যে বাংলাদেশের কেউ স্বয়ংসম্পূর্ণ না। আমরা যদি আমাদের সক্ষমতা দেখে
মানুষের প্রতি দরদ নিয়ে কাজ করি, ইনশাল্লাহ এটার সংখ্যা কমে যাবে বলে আমি মনে করি। জি, আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, তবে একই সঙ্গে আলোক হাসপাতাল তো আমরা দেখেছি যে ইদানিং বেশ নাম করেছে। তো সামনে আসলে আমরা আলোক হাসপাতাল থেকে আর কি ভালো ভালো সেবা পাওয়ার, কম খরচে বেস্ট সার্ভিস পাওয়ার কি সুখবর আশা করতে পারি বা পেতে পারি? ধন্যবাদ আপনাকে। বেসরকারি পর্যায়ে থেকে অতি কম খরচে দেওয়াটা এবং কম খরচে চিকিৎসা দেওয়াটা অনেক দুরূহ ব্যাপার। আপনি এমনিতেই আমাদের দুর্নাম আছে। সরকার, আমাদের দেশে দুইটা জিনিস প্রচলিত, একটা হলো সরকারি, একটা বেসরকারি। সরকার 100% ফ্রি বলতে গেলে, 100% ফ্রি। দু একটা ঔষধ হয়তো অ্যাভেলেবেল না থাকলে কিনতে হয়, দু একটা টেস্টের জন্য বাইরে যেতে হয়, সেটা সরকার তো ফ্রি। আর আমাদের কিন্তু এক গ্লাস পানির দামও আছে, একটা নিডেলের দামও আছে। অতএব এখানে কম খরচে দেওয়াটা খুব কঠিন, তবে অপেক্ষাকৃত কম মূল্যে দেই। আর ধনিক শ্রেণী যারা, তারাই তো আমাদের কাছে আসে, একটা অংশ গরিব আসে, তাদের জন্য আমরা কি করেছি যে ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছি। আপনি জেনে খুশি হবেন যে আমাদের নর্মাল সিজারিয়ান চার্জ হলো 40 থেকে 60,000 টাকা, তার উপরে লাগে না। কিন্তু আমার কিন্তু 15,000 20,000 টাকাও সিজার হয়। আমরা একটা পদ্ধতি তৈরি করেছি যে আমাদের অঞ্চলের যারা ডাক্তার আছে অথবা জনপ্রতিনিধি আছে, তারা যদি রিকোয়েস্ট করে পাঠায় যে এই রুগীটা হতদরিদ্র, এইখানে আপনার হাসপাতালে করতে পারলে ভালো হবে, এনজিওগুলোতে যে টাকা লাগে তার চেয়ে কম টাকায় আমরা সিজারিয়ান অপারেশন করছি। শুধু কোনো সিজারিয়ান না, একটা উল্লেখ করছি যে সিজারিয়ান অপারেশন, সকল অপারেশনই এই সুপারিশের ভিত্তিতে আমরা গরিব শ্রেণীর জন্য দিচ্ছি। সেখানে বলতে গেলে নামমাত্র মূল্য 15 থেকে 20,000 টাকা। সরকারের বাজেট হিসাব করেন, একটা সিজারিয়ান অপারেশন সরকারের চিন্তা করেন, ওটাও কিন্তু 20,000 টাকার উপরে পড়ে। যেহেতু সরকার জনগণের টাকায় বাজেট দিচ্ছে, সেই হেতু ওটা মানুষ হয়তো উপলব্ধি করতে পারতেছে না যে কত টাকা খরচ হচ্ছে। আমরা কিন্তু এই গরিব দুঃখীদের জন্য একটা সেকশন, যেমন আমার হাসপাতাল আলোক হাসপাতাল ঢাকাতে 2টা বেড ফ্রি আছে, আমার বাড়ি টাঙ্গাইলের ঘাটালে 2টা বেড ফ্রি আছে। এটা কিন্তু আমরা ডাক্তারদের বা জনপ্রতিনিধিদের রিকোয়েস্টে আমরা এগুলো পূরণ করছি। আলোক হাসপাতালের মতো যদি অন্যান্য হাসপাতালগুলো এরকম নিয়ম ফলো করে, তাহলে গরিব কিংবা কম আয়ের যারা মানুষ তারা তো অনেক উপকৃত হবেন। তো আমরা উপকৃত হচ্ছে, তো কিছু উপকৃত হচ্ছে। ঢালাওভাবে তো আমরা সরকারের মতো করতে পারবো না। যেমন আমার হাসপাতালে আমার মাইন্ডসেট থাকে যে আমি 20টা অপারেশনে একটা আমি কমে করব, ওই প্রত্যয় থেকে আমি করতেছি। যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলে গেছে যে তুমি শতকরা 2.5% জাকাত দিয়ে দাও, তাহলে তোমার সম্পদ সহি হবে। আমি যেহেতু মুসলমান, আমি ওটাকে ফলো করি। জি, আমরা আশা করি যে মানে আলোক হাসপাতালকে দেখে কিংবা আপনার এই আন্তরিকতা দেখে অন্যান্য বেসরকারি হাসপাতালগুলো এগিয়ে আসুক, তাহলে হয়তো বা স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটা মানবিক দৃষ্টান্ত আসলে উপস্থাপন করা যাবে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে ধন্যবাদ, এটিএন নিউজকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড বিস্টক। আগামীতে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সঙ্গেই থাকুন।